জালাল খাঁর বয়স 50। এই বয়সে মানুষের মাথায় কাঁচা পাকা চুল থাকে। জালাল খাঁর মাথার সব চুলই পাকা। টকটকে গৌরবর্ণের একজন মানুষ, যার মাথা ভর্তি শরতের মেঘের মতো ধবধবে সাদা চুল। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক বই পড়েছেন, এই সূত্রে মানুষটার নাম গিনিস বুক অফ রেকর্ডসে যেতে পারত। কিন্তু গিনিস বুকওয়ালাদের এ ধরনের কোনো ক্যাটাগরি নেই। মাহতাব সাহেব বললেন, তুই কি আইসি এনেছিস? জালাল খাঁ বললেন, কিসের আইসি? মাহতাব সাহেব বিরক্ত হয়ে বললেন, কিসের আইসি মানে? তোকে না বললাম একজন মানুষকে টেস্ট করতে হবে। জালাল খাঁ বললেন, তোকে তো খুবই উত্তেজিত মনে হচ্ছে। এত উত্তেজিত কেন? এত উত্তেজিত হবার মতো কিছু পৃথিবীতে ঘটে না। অ্যাটম বোমা পড়ার ঘটনা এই পৃথিবীতে মাত্র 2বার ঘটেছে। তোকে আনাই হয়েছে লোকটাকে পরীক্ষা করবার জন্য। পরীক্ষা করা হবে, পরীক্ষার ব্যবস্থা করা আছে। আমার একটা ডিজিটাল ভয়েস রেকর্ডার আছে, নষ্ট হয়ে গেছে, ভয়েস রেকর্ড হয় না, সেটা এনেছি। তোর মিস্ত্রিকে ডাক, দেখ সেটা ঠিক করতে পারে কিনা। তুই শান্ত হ, ডাক তাকে। তার আগে ব্রিফিং দে, লোকটার ব্যাপারটা কি। সে কি ভিলেজ ইডিয়ট? ভিলেজ ইডিয়ট মানে? সব গ্রামে একজন থাকে মহানির্বোধ, তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। সে যখন হঠাৎ কিছু বুদ্ধির পরিচয় দেয় তখন হইচই পড়ে যায়। সেরকম না তো? না, সেরকম না। লোকটা নির্বোধ না, পড়াশোনা কিছুই জানে না, তার জীবিকা হলো মাটি কাটা। জালাল খাঁ বললেন, তোর কথা বুঝতে পারছি না। লোকটার যদি যন্ত্রপাতি ঠিক করার জাদুকরি ক্ষমতা থাকে তাহলে সে মাটি কাটবে কেন? সে একটা ওয়ার্কশপ দিয়ে 2 হাতে টাকা কামাবে। এটা সে কেন করছে না? মাহতাব সাহেব বিরক্ত গলায় বললেন, তুই ডেকে জিজ্ঞেস কর কেন করছে না। আমি রহস্যভেদ করতে পারছি না বলেই তোকে ডেকেছি। জালাল খাঁ হাসতে হাসতে বললেন, জানি না তোর কি হয়েছে, তুই খুবই উত্তেজিত। উত্তেজনায় তোর কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। ডাক তোর মিস্ত্রিকে, কথা বলি। মাহতাব সাহেব বন্ধুকে নিয়ে লাইব্রেরি ঘরে বসলেন। বারেককে ডেকে পাঠালেন খলিলুল্লাহকে আনতে। বিশেষ করে বলে দিলেন খলিলুল্লাহর সঙ্গে টুনটুনি যেন না আসে। টুনটুনি সারাক্ষণ খলিলুল্লাহর সঙ্গে লেগে আছে, এটা মাহতাব সাহেবের ভালো লাগছে না। লাইব্রেরি ঘরে খলিলুল্লাহর বসার জন্য একটা টুল রাখা হলো। টুলের সামনে 2টা সোফা, একটিতে মাহতাব সাহেব, অন্যটিতে জালাল খাঁ। রীতিমতো ভাইবা পরীক্ষা। খলিলুল্লাহকে দেখে মাহতাবউদ্দিন চমকে উঠলেন, এ কে? এ তো খলিলুল্লাহ না, এ অন্য কেউ। কি সুন্দর চেহারা, মুখের চামড়ায় রোদে পোড়া কোনো ভাব নেই, মেয়েদের চামড়ার মতো কোমলীয় হবে, প্রিন্টিং মিস্টেক, কোমলীয় চামড়া। চোখের মনির রং নীলাভ। এটা অবশ্যই সবুজ রঙের শার্ট পরার কারণে হতে পারে। শার্টের সবুজ রং পড়ছে চোখের মনিতে। আগে লোকটা কুঁজো হয়ে হাঁটতো, এখন সোজা হয়ে দাঁড়িয়েছে। নিজেকে পায়ের বুড়ো আঙুলের দিকে তাকাচ্ছে বলেও মনে হচ্ছে না, বরং কৌতূহলী চোখে জালাল খাঁকে দেখছে। জালাল খাঁ বিস্মিত হয়ে চাপা গলায় মাহতাব সাহেবকে বললেন, এই কি তোর সেই খলিলুল্লাহ? মাহতাব সাহেব বললেন, মাটি কাটা যার জীবিকা, দেখে তো সেরকম মনে হচ্ছে না। মাহতাব সাহেব কিছু না বলে সিগারেট ধরালেন। সিগারেট ধরাতে গিয়ে লক্ষ্য করলেন তার হাত কাঁপছে। টেনশনের লক্ষণ। তার ভেতর চাপা টেনশন কাজ করছে। প্রেশার কি আবারও বেড়েছে? জালাল খাঁ খলিলুল্লাহর দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? আমার নাম অরণ্য। জালাল খাঁ তাকালেন মাহতাব সাহেবের দিকে। মাহতাব সাহেব নিজের মনে সিগারেট টানছেন। খলিলুল্লাহর কথায় তার কোনো ভাবান্তর হলো না। তোমার নাম অরণ্য? জি। তুমি কি লেখাপড়া জানো? জানতাম না, এখন শিখছি। কে শেখাচ্ছেন? আম্মাজি শেখাচ্ছেন। আম্মাজিটা কে? আম্মাজির নাম টুনটুনি। ও আচ্ছা, আমাদের টুনটুনি হলো শিক্ষিকা। খুব ভালো। কতদিনে লেখাপড়া শিখে ফেলতে পারবে বলে তোমার ধারণা? বেশি দিন লাগবে না। শুনেছি তুমি গ্রামে থাকতে, মাটি কাটার কাজ করতে, এটা কি সত্যি? জি সত্যি। গ্রামের একজন মাটি কাটা শ্রমিক গ্রাম্য ভাষায় কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি শুদ্ধ ভাষায় কথা বলছো। আম্মাজি আমাকে শুদ্ধ ভাষায় কথা বলতে বলেছেন। তোমার আম্মাজি তোমাকে যা বলে তুমি তাই করো?
খলিলুল্লাহ কিংবা অরণ্য এই প্রশ্নের জবাব দিলেন না। সে জালাল খাঁর দিকে তাকিয়ে হাসলো। এই হাসিতে কোনো সংকোচ নেই, দ্বিধা নেই। জালাল খাঁ বললেন, শুনেছি তুমি ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি নষ্ট হলে সারাতে পারো। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কি আমি জানি না, রেডিও টিভি সারাতে পারি। আমার সঙ্গে একটা ডিভিআর আছে। ডিভিআর হলো ডিজিটাল ভয়েস রেকর্ডার। জিনিসটা দেখতে কলমের মতো, পকেটে রেখে দিলে আধ ঘন্টা পর্যন্ত মানুষের কথাবার্তা রেকর্ড হয়। যন্ত্রটা কাজ করছে না, তুমি কি এটা ঠিক করতে পারবে? খলিলুল্লাহ হাত বাড়িয়ে বলল, যন্ত্রটা দেন। জালাল খাঁ ডিজিটাল ভয়েস রেকর্ডারটা দিলেন। বারেক কফি নিয়ে এসেছে। জালাল খাঁ কফির মগ হাতে তুলে নিয়ে খলিলুল্লাহর দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। তার চোখে কৌতুক ঝিকমিক করছে। তিনি যে ডিজিটাল ভয়েস রেকর্ডার দিয়েছেন সেটা ঠিক আছে। 12 ভোল্টের নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিটা রেকর্ডারে ফিট করা নাই। তিনি পকেটে করে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি এনেছেন, তবে সেই ব্যাটারি ক্যামেরার ব্যাটারি, 6 ভোল্টের ব্যাটারি। খলিলুল্লাহ কলমের মতো জিনিসটা একবার ডান হাতে নিল, আরেকবার বাম হাতে নিল। সে যন্ত্রটার দিকে তাকাচ্ছে না, তবে তার চোখ তীক্ষ্ণ হয়ে আছে, যেন সে হাত দিয়ে ছুঁয়ে জটিল কোনো জিনিস বোঝবার চেষ্টা করছে। জলিল খাঁ বললেন, তোমার কাছে ছোট স্ক্রুড্রাইভার আছে? স্ক্রুড্রাইভার থাকলে যন্ত্রটা খুলে দেখো। কোন জিনিস নষ্ট না খুলে বুঝবে কি করে? খলিলুল্লাহ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, যন্ত্রটা ঠিক আছে। যন্ত্র ঠিক আছে তাহলে চলে না কেন? খলিলুল্লাহ ব্যাটারি চেম্বার খুলে বলল, এই জায়গায় একটা জিনিস লাগবে। ব্যাটারির কথা বলছো? এটা হলো ব্যাটারি চেম্বার। আমার কাছে একটা ব্যাটারি আছে, দেখো তো এটা দিয়ে হবে কিনা। খলিলুল্লাহ ব্যাটারি হাতে নিয়ে বলল, এটা দিয়ে হবে না। আচ্ছা দেখি, যাতে হয় সেই ব্যবস্থা করি। কি ব্যবস্থা করবে? খলিলুল্লাহ হাসছে। ভালো করে ম্যাজিক দেখানোর আগে ম্যাজিশিয়ানরা যে ভঙ্গিতে হাসে সেই ভঙ্গির হাসি। জালাল খাঁ লক্ষ্য করলেন খলিলুল্লাহ হাতের নখ দিয়ে ডিভিআর এর অতি ক্ষুদ্র স্ক্রু খুলে ফেলেছে। খোলা স্ক্রুগুলো কোথাও রাখছে না, হাতের তালুতেই ভাজেই আছে। কাজটা সে এত দ্রুততার সঙ্গে করছে যে মনে হচ্ছে হাতের নখ দিয়ে স্ক্রু খোলাটা এই লোকটার পেশা। গত 20-25 বছর ধরে সে এই কাজই করছে। কোন স্ক্রু কোথায় লাগাতে হবে সেটা কি তোমার মনে থাকবে? এক একটা তো এক এক রকম। মনে আছে। তোমার কতক্ষণ লাগবে? খলিলুল্লাহ জবাব দিল না। এখন সে কাজ করছে চোখ বন্ধ করে। জালাল খাঁ মাহতাব সাহেবের দিকে তাকিয়ে ইংরেজিতে বললেন, 6 ভোল্টের ব্যাটারি দিয়ে 12 ভোল্টের ভিডিআর চলে না। তোমার এই লোক কি করছে সেই জানে, তবে তার কর্মপদ্ধতি মজার। যন্ত্রপাতির সম্পর্কে এই লোক কিছু জানে না তাও ঠিক না, সে অবশ্যই জানে। ডিভিআর হাতে নিয়ে সে বলেছে এটা ঠিক আছে। ব্যাপারটা সত্যি হলে আমার ধারণা কাকতালীয় ভাবে মিলে গেছে। জালাল খাঁর কথার মাঝখানে খলিলুল্লাহ বলল, স্যার নেন, এখন ঠিক হয়েছে। ঠিক হয়েছে মানে? খলিলুল্লাহ ছোট্ট নিঃশ্বাস নিল। জালাল খাঁ ভয়েস রেকর্ডার হাতে নিলেন, বোতাম টিপে কয়েকবার হ্যালো 1 2 3 4 বললেন, রিপ্লে করলেন। ভয়েস রেকর্ডার থেকে কথা শোনা গেল, হ্যালো হ্যালো 1 2 3 4। জালাল বিস্মিত গলায় ইংরেজিতে বললেন, ব্যাপারটা অস্বাভাবিক। যন্ত্রের কোনো এক জায়গায় রেজিস্ট্যান্স বদলাতে হয়েছে। সেটা কি করে সম্ভব? আমি বুঝতে পারছি না, আমি পুরোপুরি কনফিউজড। খলিলুল্লাহ বলল, স্যার আমি যাই? জালাল খাঁ বললেন, যাও, যন্ত্রটা হাতে করে নিয়ে যাও, এটা আমি তোমাকে উপহার দিলাম। আমার দরকার নাই। খলিলুল্লাহ চলে যাচ্ছে। জালাল খাঁ একবার তাকাচ্ছেন খলিলুল্লাহর দিকে, একবার তাকাচ্ছেন মাহতাব সাহেবের দিকে। দুজনের কেউই কোনো কথা বলছেন না। মাহতাব সাহেবের ঘাড়ে ব্যথা হচ্ছে, কপাল ঘামছে, অবশ্যই প্রেসার বাড়ার লক্ষণ। রাত 10টা বাজে। মাহতাব ঘুমোবার আয়োজন করেছে। তিনি কখনোই রাত 12টার আগে ঘুমোতে যান না। আজ তার শরীর খারাপ লাগছে। বিকাল থেকে প্রচন্ড মাথার যন্ত্রণা ছিল। কড়া পেন কিলার খেয়ে মাথার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। যন্ত্রণা চলে গেছে, কিন্তু সে তার পালক ফেলছে। সেই পালকের নাম ভোতা অবসাদ। তিনি রাতে খাবার খাননি। হঠাৎ করে আবার অ্যাসিডিটি দেখা দিয়েছে।
এন্ডোস্কোপির মতো কষ্টকর প্রক্রিয়ার ভেতর দিয়ে আবার মনে হচ্ছে যেতেই হবে। দরজায় টোকা পড়ছে। মাহতাব সাহেব বললেন, কে? টুনটুনির গলা শোনা গেল। টুনটুনি বলল, বাবা আমি কি ভেতরে আসবো? মাহতাব সাহেব বললেন, দরজা খোলা আছে। মা, তোমাকে আমি অনেকবার বলেছি আমি তোমাদের স্কুলের হেড মিস্ট্রেস না। আমার ঘরে ঢোকার সময় অনুমতি নিতে হবে না। যখন ইচ্ছা ঘরে ঢুকবে, যখন ইচ্ছা বের হয়ে যাবে। টুনটুনি দরজা ঠেলে ভিতরে ঢুকে ঢুকলো। মাহতাব সাহেবের ঘরের খাটের পাশে কার্পেটের ওপর আখরোট কাঠের একটি রকিং চেয়ার আছে। টুনটুনি রকিং চেয়ারে বসে দোল খেতে লাগলো। তার মুখ বিষণ্ণ। মাহতাব সাহেব বললেন, মা, কোনো কারণে কি তোমার মন খারাপ? টুনটুনি জবাব দিল না। মাহতাব সাহেব বললেন, মা শোনো, তোমার সঙ্গে আমার একটা অলিখিত চুক্তি আছে। চুক্তিটা মনে আছে? মনে আছে। বলো দেখি চুক্তিটা কি? আমার যদি মন খারাপ হয় তাহলে কেন মন খারাপ সেটা তোমাকে জানাবো। মাহতাব সাহেব মেয়ের সামনে বসতে বসতে বললেন, টুনটুনি মা শোনো, তোমার মা বেঁচে নেই। তোমার মা বেঁচে থাকলে তিনি নিজেই বের করে ফেলতেন কেন তোমার মন খারাপ। মাদের পক্ষে অনেক কিছুই সম্ভব যা বাবাদের পক্ষে সম্ভব না। কাজেই তোমাকেই মুখ ফুটে বলতে হবে কেন তোমার মন খারাপ। টুনটুনি দোল খাওয়া বন্ধ করে বলল, অরণ্যকে তুমি ঘরে তালাবদ্ধ করে রেখেছো কেন? অরণ্যটাকে? অরণ্য কে সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি খলিলুল্লাহ নাম বদলে অরণ্য নাম দিয়েছি। মাহতাব সাহেব শীতল গলায় বললেন, মা, একটু কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তার নাম তুমি কেন বদলাবে? টুনটুনি বলল, বাবা, তুমিও কি একটু বাড়াবাড়ি করছো না? তাকে তুমি কেন তালাবদ্ধ করে রাখবে? আমাদের এই বাড়িটা তো জেলখানা না, এবং সে এমন কোনো অপরাধও করেনি। তাকে তালাবদ্ধ করে রেখেছি এই জন্য কি তোমার মন খারাপ? টুনটুনি জবাব দিল না। আবারও দোল খেতে লাগলো। মাহতাব সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, খলিলুল্লাহকে শাস্তি দেওয়ার জন্য তালাবদ্ধ করে রাখা হয়নি। ও যেন চলে যেতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে। আমি লোকটির কর্মকাণ্ডে শঙ্কিত। আমি স্বস্তি বোধ করছি না। আমার মনে হচ্ছে সামথিং ইজ রং সামহেয়ার। তুমি কি লোকটাকে ভয় পাচ্ছ? হয়তো পাচ্ছি। যারা স্বাভাবিক মানুষ তারা অস্বাভাবিক মানুষের আশেপাশে অস্বস্তি বোধ করে। কালো আফ্রিকানদের দেশে প্রথম যখন সাদা চামড়ার মানুষ গেল, আফ্রিকানরা সেই সাদা চামড়ার মানুষটিকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। শুধু যে মেরে ফেলতো তাই না, আগুন দিয়ে ঝলসে খেয়েও ফেলতো। এইরকম ঘটনা ঘটলো সাদা চামড়াদের দেশে। তাদের কাছে যখন হঠাৎ কালো চামড়ার একজন এসে পড়লো, সঙ্গে সঙ্গে অশুভ মানুষ হিসেবে তাকে পুড়িয়ে মারা হলো। তুমি অরণ্যকে ভয় পাচ্ছ? অরণ্য অরণ্য করবে না তোমার। তার নাম যা তাই তুমি ডাকবে, সেটাই শোভন ও সুন্দর। তুমি খলিলুল্লাহকে ভয় পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, কিছুটা পাচ্ছি। তাহলে একটা কাজ করো, ওকে ছেড়ে দাও। সে যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে। এটা সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব না কারণ আমি তাকে ছাড়বো না। আমার কাছ থেকে যাবার আগে সে তার সব রহস্য ভেঙে তারপর যাবে। আমি রহস্য পছন্দ করি না। বাবা, আমি তোমার কথা শুনে খুবই অবাক হচ্ছি। অবাক হলেও কিছু করার নেই। মা শোনো, আমার শরীরটা ভালো লাগছে না, আমি শুয়ে পড়বো। টুনটুনি বলল, তোমার সঙ্গে আমার যে লিখিত চুক্তি ছিল তার দুইটা পার্ট আছে। প্রথম পার্টে আমি আমার মন খারাপের কথা তোমাকে বলবো। দ্বিতীয় পার্টে আছে তুমি চেষ্টা করবে আমার মন খারাপ ভাবটা দূর করতে। তা কিন্তু তুমি করছো না। কি করলে তোমার মন খারাপ ভাব দূর হবে? ওকে ছেড়ে দিলে? ওকে আমি ছাড়বো না, তালাও খোলা হবে না। তবে একটা কাজ করতে পারি, তোমাকে তালার চাবিটা দিতে পারি। তোমার যখনই তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে তুমি তালা খুলে তার সঙ্গে কথা বলতে পারবে। কথা শেষ হবার পর আবার তালাবদ্ধ করে রাখবে এবং চাবি আমার কাছে ফেরত দেবে। রাজি আছো? হ্যাঁ রাজি আছি। মাহতাব সাহেব ড্রয়ার খুলে মেয়ের হাতে চাবি দিলেন। টুনটুনি চাবি নিয়ে চলে গেল। মাহতাব সাহেব বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলেন। তার সারা শরীর কেন জানি জ্বালা করছে। বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়তে পারলে ভালো হতো। এখন তা করা যাবে না। টুনটুনি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাহতাব সাহেব আবার তার ড্রয়ার খুললেন। হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে যে চিঠি এসেছে সেটা আবার পড়লেন। চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। আপনার পত্র পাইয়াছি। আপনি অতি মহানুভব ব্যক্তি। আপনি আমাকে ঢাকায় আসিতে বলিয়াছেন।
আমার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করিবেন বলিয়া জানাইয়াছেন। আমি যুগপৎ আনন্দিত ও বিস্মিত হইয়াছি। আজকালকার যুগে এতটা কেউ করে না। আমি অতি দ্রুত ঢাকায় আসিবার ব্যবস্থা করিতেছি। আপনার কথা মতো বড় বৌমার নিকট খলিলুল্লাহর বিষয় সন্ধান নিব বলিয়া মনস্থির করিয়াছি। এখনো ব্যবস্থা নিতে পারি নাই। আপনি আমার বড় বৌমার সহিত সাক্ষাতে আগ্রহ প্রকাশ করিয়াছেন, ইহা আমার জন্য অতীব সৌভাগ্যের ব্যাপার। কিন্তু জনাব, আমার বড় বৌমার পিতামাতা অত্যন্ত রক্ষণশীল ধারার মানুষ। 13 বৎসর বয়স হইতেই বড় বৌমার বাপের বাড়ির সকল মেয়েদের বোরকা পরিধান করতে হয়। এমত অবস্থায় আপনাকে ওই বাড়িতে নিয়ে গেলেও বিশেষ সুবিধা হইবে বলে মনে হয় না। তবে বড় বৌমার সন্তান প্রসবের পর আমার বাড়িতে আসিলেই আপনি তাহার সঙ্গে কথাবার্তা বলিতে পারিবেন। আমার বড় বৌমা তাহার শাশুড়ি মাতার সহিত অর্থাৎ আমার স্ত্রী যে আলাপ করিয়াছে তাহা আমি অতি সম্প্রতি আমার স্ত্রীর নিকট হইতে উদ্ধার করিয়াছি। আপনার জ্ঞাতার্থে আপনাকে তাহা জানাইতেছি। আমার বড় বৌমার ধারণা খলিলুল্লাহ মানুষ নহে, সে জিন। জিন ও ইনসানের কথা পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম অধীনে জিন সম্প্রদায় কর্মরত করিত, ইহাও কোরআন শরীফে উল্লেখ আছে। আপনার অবগতির জন্য জানাইতেছি, সর্বমোট 3 প্রকারের বুদ্ধিমান সম্প্রদায় আল্লাহ পাক সৃষ্টি করিয়াছেন। যেমন ফেরেশতা, ইহারা আগুনের তৈয়ারী, ইহারা সন্তান জন্ম দিতে পারে না, ইচ্ছামতো যে কোনো রূপ ধারণ করিতে পারে না। বড় বৌমা কেন এরকম চিন্তা করেছে তাহা আমি বলিতে পারিব না, তবে ইহা অবশ্যই সত্য নয়। মেয়ে ছেলেরা দুর্বল চিত্ত হইয়া থাকে। রজ্জুকে সর্প ভ্রম করা তাহাদের স্বভাব। জনাব, আপনার নিকট দীর্ঘ পত্র দিয়াছি, পত্রের দোষ ত্রুটি নিজ গুণে ক্ষমা করিবেন। আল্লাহ পাক আপনার মঙ্গল করুক। ইতি নাদান হাবিবুর রহমান। চিঠি পড়তে পড়তে মাহতাব সাহেবের মাথা ব্যথা ফিরে এলো, চোখ টনটন করতে লাগলো। আজ কড়া কোনো ঘুমের ওষুধ না খেলে ঘুম আসবে বলে মনে হচ্ছে না। তিনি কি বেশি টেনশন করছেন? বাড়াবাড়ি ধরনের এই টেনশনের মানে কি? মাহতাব সাহেব টেলিফোন হাতে নিলেন। জালাল খাঁর সঙ্গে কথা বলে যদি টেনশন কিছু কমে, সেই সম্ভাবনাও ক্ষীণ। জালাল নিজে টেনশন মুক্ত জীবনযাপন করে। যে নিজে টেনশন মুক্ত জীবনযাপন করে, সেই জগতে বাস করে, সে অন্যদের টেনশন দূর করতে পারে না। হ্যালো জালাল। হ্যাঁ, কে? চিনতে পারছিস না? না, আমি মাহতাব। ও আচ্ছা, তুই? তোর টেলিফোন পাবো এটা আমি ভাবছিলাম। অরণ্যের খবর কি? জানি না কি খবর, তাকে তালাবদ্ধ করে রেখেছি। সে কি? কেন? আমি তার ব্যাপারে কনফিউজড হলে তাকে তালাবদ্ধ করে রাখতে হবে? তুই একটা কাজ কর, তাকে আমার কাছে পাঠিয়ে দে। অসম্ভব, তাকে আমি হাতছাড়া করব না। জালাল খাঁ হেসে ফেললেন। মাহতাব বললেন, তুই হাসছিস কেন? তুই অসম্ভব রকমের টেন্সড হয়ে আছিস, এই জন্য আমি হাসছি। তোর ধারণা তোর প্রেশার বেড়েছে, ড্রপ বিট হচ্ছে। তুই একজন ডাক্তার ডেকে আন। জালাল, শোন, আগামী বৃহস্পতিবারে কি তোর অবসর আছে? আমার সব দিনই অবসর। আমি আবার ব্যস্ত কবে থাকি? বৃহস্পতিবারটা তুই অবশ্যই অবসর রাখবি, আমার বাগান বাড়িতে যাবি। সেখানে খলিলুল্লাহকে নিয়ে একটা জটিল এক্সপেরিমেন্ট করব। তুই বারবার তাকে খলিলুল্লাহতে বলছিস কেন? টুনটুনি তার নাম দিয়েছে অরণ্য, তাকে অরণ্য নামে ডাকবি। মাহতাব, শোন, তোর এই অদ্ভুত মানুষ নিয়ে ভাবছি, কিছু পড়াশোনাও করেছি। আমার ধারণা সে হোমোসুপেরিয়র। হোমোসুপেরিয়র কি? ডারউইনের এভলিউশনের ধারায় মানুষের পরিবর্তন হলো, পরের বিবর্তন হলো হোমোসুপেরিয়র। ভালো করে বুঝিয়ে বল। বুঝিয়ে বলার সময় এখনো আসেনি, যখন সময় আসবে তখন বুঝিয়ে বলবো। মাহতাব, আমি টেলিফোন রাখলাম। মাহতাব, আমি টেলিফোন রাখলাম। পড়ার মাঝখানে কেউ টেলিফোন করলে আমার খুবই বিরক্ত লাগে। মাহতাব সাহেব খানিকটা বিব্রত গলায় বললেন, তোকে একটা হাস্যকর প্রশ্ন করছি, তুই কিন্তু হাসবি না। জালাল খাঁ বললেন, তুই কন্ট্রাডিক্টরি কথা বলছিস। হাস্যকর কথা বলবি অথচ আমি হাসতে পারবো না? আচ্ছা, চেষ্টা করবে না হাসতে, বল কি কথা। এমন কি হতে পারে যে খলিলুল্লাহ আসলে মানুষ না, জিন? জিন? হ্যাঁ, জিন। মাটির কলসিতে যারা বন্দি থাকে তারপর ধোয়া হয়ে বের হয়ে যায়, সেরকম কিছু? মাহতাব বিরক্ত গলায় বললেন, তুই আমার কথাগুলোকে ফানের দিকে নিয়ে যাচ্ছিস। আমি ফান করছি না। জালাল খাঁ বললেন,
তোর ঘরে কি ঘুমের ওষুধ আছে? আছে। কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে তুই ঘুমিয়ে পড়, আমি ভোরবেলা তোর সঙ্গে কথা বলবো।